পড়ছিলাম তুষারিণী, কলমে সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৭। রাত ৭টা। জঙ্গলটা ডুবে আছে কবরের মতো স্তব্ধ তমসায়। আর জঙ্গলের ভেতরে ছুটছে নুসা। ও সেলফ ছুটছে। কোনো গন্তব্য নেই, কোনো দিক নেই। যা আছে তা শুধু বেঁচে থাকার এক চিলতি আকাঙ্ক্ষা। বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো পিটছে ওর বারংবার। নুসার মনে হচ্ছে প্রতিটা নিঃশ্বাসের সাথে ওর ফুসফুসটা ছিঁড়ে বেরিয়ে আসবে। সে ভেবেছিল ইথানের থেকে পালিয়ে আসাটা মুক্তির পথ। ভেবেছিল ইথানের সাম্রাজ্যে সে তো নগণ্য এক পুতুল। তাকে খোঁজার প্রয়োজন মনে করবে না ওই পাষাণ মিনিস্টার ইথান। কি ভয়ানক ভুল সে করেছে এ ভেবে। তার এই বোকামি এখন তার মৃত্যুর পরোয়ানা। ইথানের সীমানা থেকে পালানো আর নিজের পায়ে কুড়াল মারা, দুটো একই কথা। গুম গুম শব্দে আকাশ কেঁপে উঠেছে। কেন কাঁপছে? কাঁপার কারণটা কি? আসলে জঙ্গলের উপরে নুসার মাথার উপর ঠিক ওপরে চক্কর দিচ্ছে ৮ থেকে ১০টা কালো হেলিকপ্টার। কেউ দেখলে মনে করবে এক ঝাঁক শিকারী চিল তাদের শিকারকে নজরে রাখছে। হেলিকপ্টারগুলোর সার্চলাইটের তীব্র বিমগুলো জঙ্গলের অন্ধকার চিরে ফেলেছে। মাটি তন্ন তন্ন করে খুঁজছে তাদের পালাতক আসামি নুসাকে। নিচে জঙ্গলের প্রতিটা কোণ ছেয়ে গেছে কালো ট্যাকটিক্যাল গিয়ার পরা গার্ড দিয়ে। তাদের হাতে ভারী অটোমেটিক রাইফেল, চোখে নাইট ভিশন গগলস। তারা নুসাকে বের করার জন্য টহল দিচ্ছে। এর মাঝে আবার মেগাফোনে ভেসে আসছে তাদের হাড়হিম করা ঘোষণা। মিসেস ইথান, লোকচুরি শেষ করুন। দয়া করে বেরিয়ে আসুন। আমাদের বস অপেক্ষা করা পছন্দ করেন না। নুসা ভয়ে জমে যাচ্ছে এগুলো শুনে। এই ঘোষণা কোনো অনুরোধ নয়, এ একগুচ্ছ প্রচ্ছন্ন হুমকি তার কাছে। নুসা আজ ভারী অসহায়, আজও দিকভ্রান্ত, দিশেহারা হয়ে পড়েছে। অন্ধকার লতাপাতা তার পায়ে জড়িয়ে ধরেছে। নুসার মনে হচ্ছে জঙ্গলটাও বোধহয় ইথানের হয়ে কাজ করছে। হাঁপাতে হাঁপাতে সামনে এগোতেই ধপাস করে বড় একটা গাছের গুঁড়িতে সজোরে ধাক্কা খেয়ে নুসা ছিটকে পড়ে মাটিতে। মুহূর্তের মধ্যে এক তীব্র যন্ত্রণা বিদ্যুৎ চমকের মতো খেলে যায় ওর পায়ে। ধারালো কোনো কাঠ বা কাটা গেঁথে গেছে গোড়ালির গভীরে। টাটকা গরম রক্ত চুইয়ে পড়ছে হয়তো ভেজা মাটিতে। নুসা ওঠার চেষ্টা করে, কিন্তু শরীর অবশ হয়ে আসছে। আর শক্তি নেই। সে জানে পালানোর আর কোনো রাস্তা নেই। মাটির সাথে মুখ গুজে নুসা হু হু করে কেঁদে ওঠে। কান্নার দমকে শরীরটা কাঁপছে তার। নুসার মস্তিষ্কে এখন একটাই চিন্তা হাতুড়ি পেটা করছে। তা হলো সে কোনো সাধারণ পুরুষের হাতে পড়েনি। সে পড়ে গিয়েছে এক নির্দয় পৈশাচিক মনস্টারের পাল্লায়, যার হাত থেকে মৃত্যু হয়তো তাকে বাঁচাতে পারবে না। আকস্মিক এক তীব্র আলোয় চারপাশটা সাদা হয়ে যায়। এই দেখে নুসার চোখের মনি সংকুচিত হয়ে আসে। এই আলোর ঝিলিকের ঠিক মাঝখান থেকে ভেসে আসছে ইথানের হাড়হিম করা শীতল কণ্ঠস্বর। আই ওয়ান্না বি ইউর স্লেভ, আই ওয়ান্না বি ইউর মাস্টার। এইটুকু গাইতে গাইতে ইথান পা ফেলে নুসার দিকে এগিয়ে আসে। শিকারি চিতার মতো নুসার ঠিক সামনে এসে সে যখন হাঁটু গেড়ে বসে, তখনও আলোর ঘোর নুসার চোখ থেকে কাটেনি। না কাটলে তার বুকের ভেতরটা বরফের মতো জমে যাচ্ছে। ইথানের দিকে মুখ তুলে তাকায় নুসা, অসহায় হরিণের মতো নিরাশ চোখে তাকায়। তাকাতেই নুসা দেখে ইথানের ঠোঁটে ফুটে উঠেছে এক পৈশাচিক বাঁকা হাসি। নুসার চোখে অসহায় দৃষ্টি দেখে ইথান তিরস্কার করে গেয়ে ওঠে, আই ওয়ান্না বি ইউর স্লেভ, আই ওয়ান্না বি ইউর মাস্টার, আই ওয়ান্না মেক ইউর হার্টবিট রান লাইক রোলার কোস্টার্স, আই ওয়ান্না বি এ গুড বয়, আই ওয়ান্না বি এ গ্যাংস্টার, কজ ইউ কুড বি দ্রু বিউটি অ্যান্ড আই কুড বি দি মনস্টার। গানের প্রতিটি শব্দ চাবুকের মতো নুসার শরীরে আছড়ে পড়ছে। ইথান নুসার ঠিক কানের কাছে মুখ নিয়ে আসে। তার তপ্ত নিঃশ্বাস নুসার চামড়ায় কাঁপুনি ধরিয়ে দিয়ে ফিসফিসিয়ে ও গানের শেষ অংশটুকু আওড়ায়। আই লাভ ইউ সিন্স দি মর্নিং, নট জাস্ট ফর অ্যাস্থেটিক। I wanna touch your body, so fucking electric. I know you are scared of me. You say that I am too eccentric. এই গান আর ইথানের চোখের ওই আদিম হিংস্র চাহনি নুসা বুঝে যায় আজ তার নিস্তার নেই। বাঘের ডেরায় একবার ধরা পড়ার পর মুক্তির কোনো পথ খোলা নেই। ইথান মানুষ নয়, একটা আস্ত সাইকো। যদি সাইকো না হতো তাহলে এমন অবস্থা করতো না। নুসা দুহাতে মাটি আঁকড়ে ধরে শরীরের সবটুকু জোর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর বিদ্রোহ করছে তার সাথে। আজ তার শরীরটাও তার বিরুদ্ধে। নুসার এই ব্যর্থ চেষ্টা দেখে ইথান তিরস্কারের সুরে বলে ওঠে, সুইট হার্ট, ওঠার চেষ্টা করছো কেন? শুয়েই থাকো না। পালিয়ে যখন এখানে এসেছই,
তোমাকে বরং এখানেই জ্যান্ত কবর দিয়ে যাই। ইথানের প্রতিটি কথা তীরের মতো নুসার বুক এফোর ওফোর করে দিচ্ছে। আর পারছে না সে নিতে। সবটুকু মানসিক শক্তি হারিয়ে এবার নুসা ডুকরে কেঁদে ওঠে, মিনতি করে বলে, ইথান প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনার এই টর্চার আমি আর নিতে পারছি না। ইথান এবার সপাটে উঠে দাঁড়ায়। এক ঝটকায় নুসাকে মাটি থেকে টেনে দাঁড় করায়। ইথানের হাতের আঙুলগুলো নুসার হাতে লোহার মতো বিঁধছে। ইথান নুসার হাত শক্ত করে ধরে হিসিয়ে বলে, 6 মাস, আগামী 6 মাস তুমি শুধুই আমার সম্পত্তি। আর সেই দলিলে তুমি নিজেই সই করেছ। এখন চুপচাপ ক্যাসেলে চলো। পালানোর শখ আমি কড়াই গন্ডায় মেটাচ্ছি। কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে নুসাকে হিড় করে টেনে নিয়ে চলে অদূরে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের দিকে। এমনিতেই দৌড়াদৌড়িতে পা দুটো খাদ্রা খাদ্রা হয়ে গেছে কাটা বিঁধে। তার মধ্যে এখন পাথরের জমিতে ঘষতে গিয়ে নুসার পায়ের চামড়া ছিলে রক্ত বেরোচ্ছে। হেলিকপ্টারের ব্লেডের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। নুসা যন্ত্রণায় নীল হয়ে গেলেও ইথানের মাঝে কোনো দয়া নেই। কপ্টারের সামনে এসে ইথান নুসাকে পাজাকুলো করে তুলে নেয় এবং এক প্রকার অবজ্ঞা ভরে ভেতরে ছুঁড়ে মারে নুসাকে। নুসা ব্যথায় কাঁকিয়ে উঠতেই ইথান আঙুল উঁচিয়ে ধমক দেয়, একটা আওয়াজও করবে না, একদম চুপচাপ বসে থাকো। নুসা দাঁতে দাঁত চেপে কান্না গিলে নেয়। একমাত্র আল্লাহ জানেন তার কপালে কি লেখা আছে। সে ভেবেছিল আজ বুঝি মুক্তি মিলবে, কিন্তু আজ সে মরণের দিকে আরো এক কদম এগিয়ে যায়। ইথানের ভায়োলেট রঙের ওই মারাত্মক চোখের দিকে তাকালেই নুসা বুঝে গেছে আজ তার জন্য চরম দুর্ভোগ অপেক্ষা করছে। ভয়ে নুসা দ্রুত হাঁপাতে শুরু করে। তার বুকের ধুকভুকানি কপ্টারের ইঞ্জিনের শব্দের সাথে পাল্লা দিচ্ছে। ইথান ক্যাসেলে নিয়ে এসেছে নুসাকে। নিয়ে এসে বেডরুমে নুসাকে বেডের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে আধশোয়া করে বসিয়ে রাখা হয়েছে। নুসার গাল বেয়ে অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে নোনা জল। যন্ত্রণায় ছটফট করতে করতে নুসা চিৎকার করছে, ইথান প্লিজ ওদের বলুন না আমাকে ছেড়ে দিতে। ইথান, আমার খুব কষ্ট হচ্ছে, আর বের করতে হবে না প্লিজ। ইথান বেডের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে ঝুলে আছে পৈশাচিক পরিচিত বাঁকা হাসি। সে কোনো কথা বলছে না বলে দু চোখ ভরে নুসার যন্ত্রণা উপভোগ করছে। দৃশ্যটা মর্মান্তিক। নুসার পায়ের নরম তালু ক্ষতবিক্ষত, সেখানে গেঁথে আছে অসংখ্য ছোট ছোট কাঁটা। ইথানের নির্দেশে 4 জন ফিমেল ডাক্তার ঘিরে আছে তাকে। কোনো প্রকার অ্যানেস্থেসিয়া ছাড়াই সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় 2 জন ডাক্তার নুসার পা শক্ত করে চেপে ধরে আছে, আর বাকি 2 জন চিমটা দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছে এক একটি কাঁটা। ইথান একেই বলে শাস্তি, পালিয়ে যাওয়ার কিংবা তার অবাধ্য হওয়ার চরম মূল্য। প্রতিটি কাঁটা বের করার সময় নুসার মনে হচ্ছে তার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। জীবন্ত চামড়া শরীর থেকে টেনে ছিঁড়ে নিলে যেমন জ্বালা হয়, ঠিক তেমনই এক তীব্র দহন হচ্ছে তার পায়ে। সহ্য সীমা অতিক্রম করতে নুসা হু হু করে কেঁদে ইথানের দিকে তাকিয়ে বলে, ইথান আমি আর নিতে পারছি না, আমাকে এভাবে তিলে তিলে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলুন। ইথান, আমার খুব কষ্ট হচ্ছে। নুসার আর্তনাদ শুনে ইথানের হাসির রেখা আরও চওড়া হয়ে যায়। সে ধীর পায়ে নুসার দিকে ঝুঁকে এসে খুব শান্ত গলায় বলে, দোষ যখন করেছ শাস্তি তো পেতেই হবে সুইট হার্ট। আর মৃত্যু, ওটা নিশ্চিত করার মালিক আল্লাহ, আমি ওসবের মধ্যে নেই। কথাটা শেষ করে ইথান আচমকা নুসার ঠোঁট দখল করে নেয়। ঘরে উপস্থিত সবার সামনে শুরু হয় তার আগ্রাসী চুম্বন। মুহূর্তের মধ্যে নুসার গগনবিদারী চিৎকার চাপা পড়ে যায় ইথানের ঠোঁটের নিচে। অদ্ভুত এক দ্বিমুখী নির্যাতনে জমে যায় নুসার শরীর। সে আসলে কোন যন্ত্রণায় কাঁদবে? পায়ের তালু চিরে কাটা বের করার যন্ত্রণায়, নাকি ইথানের এই দম বন্ধ করা চুম্বনের জবরদস্তিতে? একদিকে শরীর ছিঁড়ে যাওয়ার ব্যথা, অন্যদিকে শ্বাসরোধ করা এক ভয়ানক অধিকারবোধ। নুসা ক্রমশ তলিয়ে যেতে থাকে এক অন্ধকারে। ডাক্তাররা নুসার পায়ের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে বিদায় নিয়েছে। ঘর এখন নিস্তব্ধ, শুধু নুসার যন্ত্রণার রেশ রয়ে গেছে ঘরে। ডাক্তাররা চলে যাওয়ার পরপরই ইথান নুসাকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে রেখে গেছে। কিন্তু ফ্রেশ হবে কি করে নুসা? মেঝেতে পা ফেলার তো উপায় নেই। ক্ষতবিক্ষত পায়ের পাতা আগুনে পোড়ার মতো জ্বলছে। সারা শরীর যন্ত্রণায় আর ভয়ে থরথর করে কাঁপছে। ওয়াশরুমের দেয়ালে ফর দিয়ে দাঁতে দাঁত চেপে প্রতিটি মুহূর্ত পার করছে সে। প্রায় 2 ঘন্টা সময় নিয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করে কোনো মতে নিজেকে পরিষ্কার করে নেয় নুসা। এর মধ্যে আবার নতুন করে পা থেকে রক্ত চুইয়ে পড়তে শুরু করে। ক্লান্ত বিধ্বস্ত শরীরে একটা বাথটব জড়িয়ে ওয়াশরুমের ভেতরের ছোট্ট কাউচটায় গুটিসুটি মেরে বসে থাকে নুসা।
উঠে দাঁড়ানোর আর কোনো শক্তি অবশিষ্ট নেই। অনেকক্ষণ পর ইথান ফিরে আসে। কোনো কথা না বলে নুষাকে পাজাকুলো করে বেডে নিয়ে আসে। বিছানায় নামিয়ে দিতেই নুষা তড়িঘড়ি করে কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে দেয়, তীব্র আতঙ্কে। যদি ইথান দেখে পা থেকে আবারও রক্ত বের হয়েছে, তবে ওকে আবারও ওই ভয়ঙ্কর প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আবারও জ্ঞান থাকা অবস্থায় ব্যান্ডেজ করার নরক যন্ত্রণা সইতে হবে। কিন্তু ইথানের তীক্ষ্ণ নজর এড়ানোর সাধ্য কি নুষার আছে? সে অনেক আগেই নুষার পায়ের ব্যান্ডেজের রক্তের দাগ লক্ষ্য করেছে। মেড অনেক আগেই খাবার দিয়ে গেছে। ইথান খাবারের ট্রেটা নুষার একেবারে কাছে রেখে শান্ত শীতল গলায় বলে, নাও, খেয়ে নাও, আমি ব্যান্ডেজটা খুলে পাটা আবার ক্লিন করে দিচ্ছি। কথাটা শোনা মাত্র নুষা আঁতকে ওঠে। করুণ চোখে ইথানের দিকে তাকিয়ে বলে, না না থাক, আমি নিজে করে নেব। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে একটু রেহাই দিন প্লিজ। ইথানকে আদৌ নুষার আকুতি শোনার পাত্র। সে নির্লিপ্ত ভঙ্গিতে নুষার পায়ের কাছে বসে। ব্ল্যাঙ্কেটটা একটানে সরিয়ে দিয়ে ব্যান্ডেজ খোলার প্রস্তুতি নিতে নিতে ইথান হুকুমের সুরে বলে, চুপচাপ খেয়ে নাও। আমি তোমার কথা মতো চলার মানুষ নই, সেটা ভালো করেই জানো। আমি যা বলি তাই করতে হবে তোমায়। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আর যদি না খাও তবে আগামী 3 দিন কোনো খাবার পাবে না। এমন হুমকি শুনে নুষার হাত পা কেঁপে ওঠে। সুপের বাটিটা কাঁপা কাঁপা হাতে তুলে নেয় সে। শরীরটা দুর্বলতার চরম সীমায় পৌঁছেছে, না খেয়ে উপায় নেই। আর ইথান যখন বলেছে, তখন সে সত্যিই 3 দিন অভুক্ত রাখবে, এ ব্যাপারে নুষার কোনো সন্দেহ নেই। একটু আগেই তো সে প্রমাণ পেয়েছে ইথানের মায়া দয়াহীন রূপের। ইথান নুষার পা থেকে রক্তমাখা ব্যান্ডেজটা সাবধানে খুলে নেয়। রক্ত মুছে আবারও মেডিসিন লাগিয়ে নতুন করে ব্যান্ডেজ করে দেয়। অদ্ভুতভাবে এবার ইথানের স্পর্শে আগের মতো যন্ত্রণা লাগে না। হয়তো নুষার শরীর ব্যথায় অসাড় হয়ে গেছে। নুষার দু চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে সুপের বাটিতে। সে মুখ দিয়ে কোনো শব্দ করছে না, শুধু যন্ত্রের মতো খেয়ে যাচ্ছে। প্রতিবাদ করে তো লাভ নেই, এখানে তার ইচ্ছার কোনো মূল্য নেই। নুষার খাওয়া শেষ হলে ইথান ট্রেটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দ পেতেই নুষা আর নিজেকে ধরে রাখতে পারে না। বালিশে মুখ গুজে চিৎকার করে কেঁদে ওঠে। কি হলো এসব? তার সাথেই বা কেন এমন হচ্ছে? সে তো নিতান্তই সাধারণ এক মেয়ে। এমন বড় বিপদ সে কিভাবে কাটিয়ে উঠবে? নুষার মন চাইছে এখনই এক দৌড়ে নিজের দেশে, নিজের নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে। কিন্তু তা যে সম্ভব নয়। কতটা যন্ত্রণা, কতটা অপমান তাকে সহ্য করতে হচ্ছে, আর ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা ভেবেই তার দম বন্ধ হয়ে আসছে। কান্না করতে করতে একসময় নুষার দুর্বল শরীরটা বিছানায় এলিয়ে পড়ে। শরীর আর মনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ধকলি সইতে না পেরে গভীর ঘুমে তলিয়ে যায় সে। ইথান ডিনার সেরে রুমে ফেরে। তার চোখে মুখে জটিল হিসাব নিকাশের ছাপ। চারদিকে ক্রাইম আর ক্রাইম। নিরাপত্তা নিয়ে বেশ চাপে আছে সে। রুমে ঢুকে সামনে তাকাতেই তার দৃষ্টি গিয়ে পড়ে বিছানায় লতিয়ে থাকা নুষার নিথর দেহটার উপর। বিছানার দিকে চোখ পড়তেই ইথানের ক্লান্ত চোখের মনি স্থির হয়ে যায়। সাদা চাদরের ওপর নুষা শুয়ে আছে অসতর্ক এলোমেলো হয়ে। নুষার ঘুমের মধ্যেই এক ধরনের অসহায় আত্মসমর্পণ আছে, যা দেখা মাত্র ইথানের ধমনীতে রক্তের গতি বেড়ে যায়। সারাদিনের ক্লান্তি নিমেষে উবে গিয়ে সেখানে জায়গা করে নিচ্ছে এক আদিম হিংস্র আকাঙ্ক্ষা। ইথানের চোয়াল শক্ত হয়ে আসে। ইচ্ছে করছে এই মুহূর্তেই নুষার উপর ঝাঁপিয়ে পড়ে তার নরম শরীরটাকে দুমড়ে মুচড়ে ফেলে নিজের পৌরুষের স্বাক্ষর রেখে দিতে। ইচ্ছে করছে মেয়েটার তন্দ্রাচ্ছন্ন চোখ দুটোতে ভয় আর বিস্ময় জাগিয়ে তুলে সারা রাত ধরে নিজের তৃষ্ণা মেটাতে। কিন্তু আজই তার নিজের ভেতরের এই দানবটাকে শেকল পড়ায়। অদ্ভুত এক দ্বন্দ্বে সে নিজের ইচ্ছার বিরুদ্ধেই কাজ করে আজ। কোনো ঝড় তোলে না, কোনো তাণ্ডব চালায় না। খুব ধীর পায়ে শিকারী বিড়ালের মতো নিঃশব্দে ইথান বিছানায় উঠে আসে। ঘুমন্ত নুষা টের পায় না কিছুই। উঠে এসে ইথান আলতো করে নিজের ভারী শরীরটা এড়িয়ে দেয় নুষার পাশ ঘেঁষে। তারপর খুব সন্তর্পণে, মনে হচ্ছে কোনো দামি কাচের পুতুল স্পর্শ করেছে, সেভাবে নুষার বুকের ভাঁজে নিজের মুখটা গুজে দেয়। দু হাতে নুষাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। নুষা যাতে কোনোভাবেই ফসকে যেতে না পারে। বাইরে থেকে দেখলে মনে হবে এ এক গভীর ভালোবাসার নিশ্চুপ দৃশ্য। মনে হবে প্রেমিকের আদরে প্রেমিকা ঘুমাচ্ছে, তবে বাস্তবে এই স্পর্শে প্রেমের উষ্ণতা নেই। আছে শুধু ইথানের নিজের স্বস্তি খোঁজার স্বার্থপরতা। নুষার এই নমনীয় শরীরটা যখন ইথানের কঠিন পেশিবহুল দেহের নিচে চাপা পড়ে থাকে, তখনই ইথানের মস্তিষ্কের অস্থির নিউরনগুলো শান্ত হয়।
নুষার চুল আর শরীর থেকে ভেসে আসা এই পরিচিত গন্ধ একটু মিষ্টি, একটু বুনো থেকে ইথান বুক ভরে শ্বাস নেয়। এই গন্ধটা তার কাছে ক্লোরোফর্মের মতো কাজ করে। এক নিমেষে সব ক্লান্তি ধুয়ে মুছে ইথানকে ঠেলে দেয় গভীর ঘুমের দেশে। ইথান বুঝে এই মেয়েটা তার কাছে এখন আর মানুষ নয়, বরং জীবন্ত এক ঘুমের ওষুধ। এই সামান্য কয়েক ঘন্টায় নিশ্চিন্ত ঘুমের জন্যই তো ইথান এমন কাণ্ড ঘটিয়েছে। তছনছ করে নুষাকে খুঁজে এনেছে নিজের খাঁচায়। এই অধিকারটুকু, এই শরীরটুকু আর এই গন্ধটুকু ছাড়া নুষার প্রতি ইথানের আর কোনো মোহ নেই, কোনো দায়বদ্ধতা নেই। নুষা কি ভাবছে, তার কি কষ্ট হচ্ছে, কিংবা সে আদৌ ইথানকে চায় কিনা, এসব ভাবলৌকিক চিন্তা ইথানের নেই। তার শুধু প্রয়োজন নিজের প্রশান্তি। নুষা জাহান্নামে যাক, তাতে ইথানের কিছু আসে যায় না। শুধু যতক্ষণ সে ইথানের বাহুডোরে বন্দি আছে, ততক্ষণ তার পৃথিবী শান্ত। এই আলিঙ্গনে কোনো প্রেম নেই, নেই কোনো হৃদয়ের টান। এটা ঠিক তেমনই যেমন কোনো তৃষ্ণার্ত মানুষ এক আজলা জল পেলে স্বস্তি পায়। ইথানের কাছে নুষা কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং তার বিলাসবহুল জীবনের এক চমকপ্রদ প্রয়োজনীয় বিলাস বাসন্য। নুষার নরম দেহের ছোঁয়া, তার অস্তিত্বের সুবাস না পেলে ইথানের মস্তিষ্ক শান্ত হয় না। হাজারো দামি বালিশ আর গদি তাকে ঘুম পাড়াতে পারে না। এই বদ্ধ ঘোরে নুষাকে নিজের শরীরের নিচে পিষ্ট করে রাখার এক পাশবিক প্রশান্তিতে ইথান তলিয়ে যায় গভীর ঘুমে।